আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? তো অনেকদিন পরে তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে। তো এখন বাজতেছে রাত 10টা প্লাস, ঠিক আছে? তো আমার আজকে এক্সামটা শেষ হয়েছে, তার কারণে আজকে আমার ভিডিওটা করা। তো এবছর যাদের নাইনটা, সেই নাইনে যারা নতুন উঠতেছো, অর্থাৎ এসএসসি 28-20, তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটা। এবং যারা এসএসসি 27 এবং 26-এর আছে, তারাও ভিডিওটা দেখতে পারো, এবং পরবর্তীতে যারা আসবে তারাও এটা দেখবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো আমার উদ্দেশ্য হচ্ছে এসএসসি 28-20-কে নিয়ে। তো তোমরা নতুন নতুন লাইনে উঠছো, আমি বলবো না এটা তোমরা ডিসেম্বর মাসে দেখো, আমি ডিসেম্বর মাসে আপলোড দিয়ে রাখতেছি। আমার চ্যানেলের একটু ডাউন চলতেছে, ডাউনটা ওঠানোর জন্য, ঠিক আছে? অনেক দিন যাবত ভিডিও দিই না, যদি এখন নতুন ভিডিও না দিই তাহলে আমার সমস্যা হয়ে যাবে, ঠিক আছে? এই কারণে আমি ভিডিওটা দিয়ে রাখবো, যারা নতুন লাইনে উঠবা এই গতি চ্যাপ্টারটা পড়বা, তখন তোমরা দেখবা। সাধারণত তোমরা ফিজিক্স চ্যাপ্টার 1 দিয়ে ভৌত রাশি ও পরিমাপ দিয়ে শুরু করো, কিন্তু আমি চ্যাপ্টার মোশন বা গতি দিয়ে শুরু করতে চাইতেছি। কারণ কি, চ্যাপ্টার 1 যেটা, সেটা দিয়ে সাধারণত বোর্ডে তেমন কোনো প্রশ্ন আসে না, অনেক কম আসে, আসলেও মনে করো 4-5 বছর পরে পরে একটা আসে, ঠিক আছে? ওইটা একদমই মাঝের একটা চ্যাপ্টার। কিন্তু আমাদের যে গতি চ্যাপ্টারটা, নাম গতি, ছোট একটা নাম গতি, মোশন, কিন্তু চ্যাপ্টারটা অনেক বড়। 100+ ম্যাথ আমি তোমাকে করাইতে পারবো এই চ্যাপ্টার থেকে, কিন্তু না, আমি এত ম্যাথ করাবো না। আমি তোমাকে টাইপ ভিত্তিক ম্যাথ করে দিচ্ছি, দেখছো? আমি একটা পোস্ট করছি, কিন্তু গতি চ্যাপ্টার থেকে 5টা ক্লাস হবে, ঠিক আছে? 5টা না 4টা আমি ভুলে গেছি, 5টার মতো ক্লাস হবে, ঠিক আছে? প্রথম ক্লাসে আমরা বেসিক যত ধরনের ইকুয়েশন, সূত্র মূত্র যা আছে, একদম বেসিক এই সূত্রগুলো কিভাবে প্রয়োগ করতে হবে সব আমি বুঝিয়ে দিব। এখানে তোমরা কতগুলো সূত্র দেখতেছো, আপাতত এগুলোর দিকে নজর দিও না, মাথা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? মাথা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এগুলো আমি পরে বুঝাই দিব, ক্রমান্বয়ে আমি তোমাদের কি করবো বুঝাই দিব। তো যারা নতুন নাইনে উঠছো, তারা তো পদার্থবিজ্ঞানের পটাও জানো না, ফিজিক্সের পিটাও জানো না, ঠিক আছে? তো তোমাদের ফিজিক্সে কীভাবে বস বানাইতে হয় সেটা আমি এখন দেখতেছি। যারা আমাদের এখন আমার ক্লাসটা করতেছ, তোমাদের কাছে রিকোয়েস্ট, পুরো ক্লাসটা ভালোভাবে মনোযোগ দিয়ে করবা। আর আমার গতির একটা প্লে লিস্ট যে করছি, এটা যদি তুমি পুরোটা করো, গতি নিয়ে তোমাদের আর কোনো আমি ডাউট থাকতে দিব না। আর এই গতি চ্যাপ্টারটা যারা ভালোভাবে বুঝবে ফিজিক্সের, তাদের দেখো ফিজিক্স চ্যাপ্টারটি কি হয়ে যাবে, ফেভারিট হয়ে যাবে। মানে ফিজিক্স সাবজেক্টটাই তোমাদের ফেভারিট হয়ে যাবে, ঠিক আছে? তো আমি অনেক বেশি কথা বলে ফেলতেছি, এত বেশি কথা বলার তো আমার দরকার নেই। দরকার আছে এখন তোমাদের পদার্থবিজ্ঞান সম্বন্ধে আমি একটু ধারণা দিই। ফিজিক্স চ্যাপ্টারটা, আমাদের বইটার নাম কি? ফিজিক্স, অর্থাৎ কি, পদার্থবিজ্ঞান। পদার্থবিজ্ঞান চ্যাপ্টার 1-এ যারা পড়ছো তারা জানো, পদার্থবিজ্ঞানের জনক টনক অনেক বিজ্ঞানী আছে, এগুলো একটু দেখে রাখো, জানা দরকার। তারা অনেক কষ্ট করে ফিজিক্সটা আবিষ্কার করেছে, তাদের সম্বন্ধে একটু জানা তো আমাদের দরকার, তাই না? একটু তো দরকার। তো ফিজিক্স, এইখানে নামটা আমাদের পদার্থবিজ্ঞান, এটা হচ্ছে কি আমাদের বিজ্ঞান। আমাদের বিজ্ঞানের জানি আমরা 4টা সাবজেক্ট আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ এবং কি বায়োলজি। সেখান থেকে ফিজিক্স হচ্ছে আমাদের একটা। তোমরা যখন হায়ার ম্যাথ পড়বা তখন তো ম্যাথে পড়া, কেমিস্ট্রি তো ম্যাথ আছে, প্লাস তোমার বিক্রিয়া আছে, অনেক কিছু এক্সেপশন টেক্সেপশন আছে। কিন্তু ফিজিক্স, এটা তোমার 2টা জিনিস তোমাকে পড়তে হবে, 3টা জিনিস আমি তোমাকে পড়তে হবে। কি পড়তে হবে? কনসেপ্ট, কনসেপ্ট পড়তে হবে তোমাকে এখানে। তারপর ফর্মুলা পড়তে হবে, ফর্মুলা পড়তে হবে, এবং কি পড়তে হবে? ম্যাথস পড়তে হবে। বুঝছো তুমি ব্যাপারটা? তোমাকে একটা কনসেপ্ট, যেমন গতির একটা কনসেপ্ট হচ্ছে স্থিতি, তা তো দ্রুতি, ব্যাগ, এগুলো একটা কনসেপ্ট। এই কনসেপ্টগুলো তুমি ভালোভাবে বুঝতে হবে। তারপর ব্যাগ রিলেটেড যে ফর্মুলাগুলো আছে, সেই ফর্মুলাগুলো আমাদের কি করতে হবে? শিখতে হবে। এবং সেই ফর্মুলা ভিত্তিক যে ম্যাথগুলো আছে, সেই ম্যাথগুলো কি করতে হবে? আমাদের একটা একটা করে কি করতে হবে? সলভ করতে হবে। এটা ছিল আমাদের কি ফিজিক্স মাধ্যমে আমরা কি কি পড়বো। চ্যাপ্টার 1-এর নামটা কি আমাদের ভৌত রাশি পরিমাপ, সেখানে কিছু টপিক আমাদের লাগবে, সেটা আমি তোমাদের এখনই পড়াই দিব, ঠিক আছে? তো এখন দেখো তোমার ফিজিক্স এক্সামটা কি হবে। সাধারণত প্রত্যেকটা স্কুলে, ম্যাক্সিমাম স্কুলে ফিজিক্স তোমার কি হয়, 75-এর এক্সাম হয়, আর 25টা কি প্র্যাকটিক্যালে, 25টা কি প্র্যাকটিক্যালে। কিন্তু কিছু কিছু স্কুল আছে যেখানে 100-এর পরীক্ষা হয়। যদি তোমার 75-এর এক্সাম হয় তাহলে কি আসবে, তোমার 25টা কি আসবে, এমসিকিউ আসবে। এটা বোর্ডের নিয়ম আমি বলতেছি, বোর্ডে কীভাবে আসবে। 25টা এমসিকিউ আসবে, তোমার 8টা এসকিউ আসবে, মানে সংক্ষিপ্ত প্রশ্ন আসবে, সেখান থেকে তোমাকে 5টা অ্যান্সার করতে হবে, ঠিক আছে? তোমাকে 5টা অ্যান্সার করতে হবে। আর তোমার সিকিউ আসবে কয়টা? 7টা সিকিউ আসবে। কি আসবে? 7টা সিকিউ। রে মুসানা, মুসানা কেন 7টা না কয়টা ভুলেও তো যে 7টা কি আসবে? সিকিউ আসবে, সেখান থেকে কয়টা অ্যান্সার করতে হবে? 4টা অ্যান্সার করতে হবে। 25টা এমসিকিউ এর মার্কস কত তোমার? 25। আর 5টা সংক্ষিপ্ত প্রশ্নের মার্কস কত? 5 2 একটা 2 করে, প্রত্যেকটাই কি করে 2 নাম্বার করে, মানে কত? 10 নম্বর। আর যে 4টা সিকিউ দিবা, প্রত্যেকটা 10 করে কত? 40। তো এখানে আমার 50, 50 প্লাস 25 কত আসে? 75 আসে। আর যে 25টা থাকবে সেটা আমাদের কি প্র্যাকটিক্যাল। এইভাবে আসলে ফিজিক্সটা আমাদের এক্সামটা চলতে থাকবে 9 10
এসএসসি পর্যন্ত। ঠিক আছে, আমাকে কি সুন্দর লাগতেছে? চুলের অবস্থা 12টা বাজায় দিচ্ছি, চুলটা একটু ভালোভাবে কাটতে হবে এবার। তো অনেক কথা বললাম, চলো এবার আমাদের ফিজিক্সের আমরা ধারণাটা শুরু করি। দেখো, আমাদের প্রথম চ্যাপ্টারের কিছু কনসেপ্ট আমি আগে পড়াই, তারপরে আমি গতিতে শিফট করতেছি। আমাদের প্রথম চ্যাপ্টারটার নাম কি? ভৌত রাশি ও পরিমাপ। এটার কিছু কনসেপ্ট লাগবে, আমাদের রাশি জিনিসটা কি সেই জিনিসটা শুধু আমাদের লাগবে, আর তেমন কিছু দরকার নেই। আচ্ছা, এখন আমি তোমাকে রাশি জিনিসটা বলি। রাশি, প্রথমে আমরা কি বলবো? রাশি। ক্লাসটা একটু বড় হবে আজকে, ধৈর্য সহকারে দেখবো, ঠিক আছে? রাশি, রাশি বলতে আমরা কি বুঝি? রাশি বলতে আমরা কি বুঝি? মাথায় রাখবো, ভৌত জগতে মানে বাস্তব জগতে আমরা যেটা কি পরিমাপ করতে পারি সেটাই কি রাশি। বাস্তব জগৎ কোনটা? পৃথিবী, পৃথিবীর বাইরেও হতে পারে। এই পুরো জগতে আমরা যেটাই কি পরিমাপ করতে পারবো সেটাই কি রাশি। যেমন দেখো, এই যে একটা কলম, আমার হাতে মার্কারটা আছে, এই মার্কারটার দৈর্ঘ্য কি আমি পরিমাপ করতে পারবো? অর্থাৎ কি, দৈর্ঘ্য একটা রাশি। এই মার্কারটার ভর আমি পরিমাপ করতে পারবো। ধরো মার্কারটা 500 গ্রাম, এটা আমি পরিমাপ করতে পারতেছি, তাহলে এটা কি একটা রাশি। ঠিক আছে? আবার কি হতে পারে? এই দেখো, আর কি হতে পারে? এই যে আমি ধর মার্কেটটাকে উপরের দিকে চললাম, আমি একটা নির্দিষ্ট ব্যাগে চড়ছি, ব্যাগ আছে, ব্যাগ আমি পরে পরে দিতেছি, ব্যাগে কোনো কনসেপ্ট ঢুকি নেই। একটা ব্যাগ আছে, ব্যাগটা কি পরিমাপ করতে পারতেছি? 5 ms/1, ব্যাগটা আমি কি করতেছি? পরিমাপ করতে পারতেছি, অর্থাৎ ব্যাগ কি একটা রাশি। তারপরে দূরত্ব, ধরো তোমার এখান থেকে স্কুলের দূরত্ব কত? 5 কিলোমিটার, 1 কিলোমিটার হতে পারে, তাহলে সেটা আমাদের কি একটা রাশি। এখন রাশি 9 ঘন্টা। ধরো তোমার আমার এক্সামটা খুবই খারাপ হয়েছে, তখন আমার খুবই দুঃখ লাগতেছে বা কষ্ট হইতেছে। আবার ধরো এক্সাম অনেক ভালো হয়েছে, আমার অনেক আনন্দ লাগতেছে। তোমাকে যদি কেউ প্রশ্ন করে তোমার দুঃখের পরিমাণটা কত, আনন্দের পরিমাণটা কত, তুমি কি বলতে পারবা? বলতে পারবা আমার 500 গ্রাম দুঃখ, 1 কেজি দুঃখ আমার? বলতে তো পারবা না। অর্থাৎ কি, আনন্দ দুঃখ এগুলো কি রাশি নয়। তো রাশি জিনিসটা ক্লিয়ার। এখন বলো, তোমাকে কি উদাহরণ দিতে পারি? ধরো একটা ট্রেন কমলাপুর থেকে ঘোড়াশাল আসছে, মাঝখানে 5 কিলোমিটার দূরত্ব তুমি পড়ছে, এই 5 কিলোমিটার দূরত্ব কি রাশি হবে না রাশি হবে না? অবশ্যই রাশি হবে, হবে তো রাশি। আবার ধরো এই ট্রেনের সামনে একজন, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, একজন ধরো মারা গেছে, মানে ট্রেন অ্যাক্সিডেন্ট করছে, ট্রেনের সামনে দাঁড়িয়ে অনেক অ্যাক্সিডেন্ট হয় না, সেগুলো করছে। এখন তার ফ্যামিলির তো অনেক অনেক খারাপ লাগবে, যে খারাপের পরিমাণটা যদি আমি তোমাকে জিজ্ঞাসা করতে চাই, তুমি কি বলতে পারবা? পারবা না, অর্থাৎ এটি কি হবে না রাশি হবে না। সরি এই ধরনটা দেওয়ার জন্য, ঠিক আছে? এখন রাশি জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়েছে, ঠিক আছে? তোমাদের অনেকগুলো বই আছে না, বইয়ের যে ওজনটা, মানে কি ওজন না, ওজন না, ভর যেটা, ওজন হবে, ওজন যেটা সেটা কি পরিমাপ করতে পারতেছো? তোমাদের বই যদি তুমি ব্যাগে ভরে সেটাকে তোমার দাড়ি পাল্লায় দাও, দেখবে একটা ওজন পেতেছো, সেই ওজনটা কি একটা কি রাশি। ক্লিয়ার? এখন রাশি আবার দুই রকমের হতে পারে। একটা হচ্ছে মৌলিক রাশি, আর একটা কি যৌগিক রাশি। এটাকে আরো অনেক নাম দিয়ে আমি মৌলিক দিয়ে প্রকাশ করতে চাবো। তো চ্যাপ্টার 1 যারা পড়ছো তারা জানো, মৌলিক রাশি, আরেকটা কি যৌগিক রাশি। মৌলিক রাশি যেটা কি তুমি শুধুমাত্র ওই রাশি, অন্য কোনো রাশি দিয়ে প্রকাশ করতে পারবে না। যেমন কি দূরত্ব, দূরত্বের একক কি? মিটার। আচ্ছা, মিটার পরে দিতেছি, দূরত্ব দেখো, দূরত্ব, দূরত্বে কি কোনো ফর্মুলা আছে? আছে? নাই। তাহলে দূরত্ব কি একটা মৌলিক রাশি? আমাদের কয়েকটা মৌলিক রাশি, যৌগিক রাশি, তোমরা এটা বুঝবা। মৌলিক সংখ্যা বুঝো না? মৌলিক সংখ্যা দিয়ে তোমাদের বুঝো, এটা ঝামেলা বুঝবা না, তুমি বুঝতে না। দেখো, মৌলিক সংখ্যা বলতে আমরা কি বুঝি? মৌলিক সংখ্যা আমরা বলতে বুঝি যেই সংখ্যাকে এক এবং ওই সংখ্যা দ্বারা অন্য কোনো সংখ্যা দ্বারা কি করা যায় না, ভাগ করা যায় না। যেমন 13, 13 একটা কি মৌলিক সংখ্যা, কারণ কি 13 কে তুমি 13 এবং এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবা না, পারবা না। অর্থাৎ 13 কি মৌলিক সংখ্যা। আবার যৌগিক সংখ্যা কি? ধরো 15, 15 কে কি করতে পারতেছো? 15 কে 1 দিয়ে গুণ দিতে পারতেছো। আবার 3 5 15, এটাও হয়। অর্থাৎ 15 এবং 1 ব্যতীত অন্য দুইটা সংখ্যা দিয়ে কি 15 কে ভাগ করা যায়, তাহলে 15 কি যৌগিক সংখ্যা? যৌগিক সংখ্যা, মৌলিক সংখ্যা নয়। একইভাবে মৌলিক রাশি হলো যৌগিক রাশি কি সেম। যেমন আমার কাজ হচ্ছে কি একটা যৌগিক রাশি। কাজ, কাজ পরে পর কাজ শক্তি ক্ষমতা চ্যাপ্টারে, কাজ দিয়ে কি ইরাগুলার টাইপ আছে, বল গুণন কি সরণ, বল এবং সরণকে গুণ করলে আমি কাজ পাই। এগুলো পরের কনসেপ্ট, আমি আপাতত তোমার মৌলিক যৌগিকটা বোঝানোর জন্য বলতেছি। কাজ, বল এবং সরণকে গুণ করলে কি হয়, আমার কাজ পাওয়া যায়, তাহলে কাজ কি একটা যৌগিক রাশি। আবার ধরো বল, বল কি, বল হচ্ছে কি ভর গুণ কি ত্বরণ, ভর এবং ত্বরণকে গুণ করলে আমি বল পাইতেছি, অর্থাৎ ভর কি বল কি একটা যৌগিক রাশি। একইভাবে ধরো আমার দূরত্ব, দূরত্ব কি আমি দূরত্বই 5 মিটার, এটাকে আর কোনো মনে করে এরকম সূত্র বলা যায় না, তাহলে দূরত্ব কি আমার
মৌলিক রাশি, এখন কয়েকটা মৌলিক রাশি আছে আমি সেগুলো লিখে দিই। মৌলিক রাশি 7টা, 7টা মৌলিক রাশি। দূরত্ব, দূরত্ব, ভর, তারপর হচ্ছে কি সময়। আপাতত এই 3টাই লাগবে আমাদের, আর কিছু লাগবে? যেগুলো লাগবে আমি সেগুলো বলতেছি। আপাতত 7টা আছে, মাথায় রাখবো। চ্যাপ্টার 1 আছে এগুলো, চ্যাপ্টার 1 যারা পড়ছো তারা জানো। চ্যাপ্টার 1 এর কনসেপ্ট এতটুকুই, ঠিক আছে? এগুলো তোমরা চ্যাপ্টার 1 দেখিনি, আমার তো লেখা টাইম নেই। টাইম আছে কিন্তু আমার চ্যাপ্টার 2টা পড়াইতে হবে, 2টা অনেক বড় তো, তাই টাইম লাগবে। তারপরে আমরা রাশি বললাম কি, মৌলিক রাশি এক প্রকার, যৌগিক রাশি এক প্রকার। এখন রাশিকে আরো 2টা ভাগে ভাগ করা যায়। রাশিকে কি করা যায়? আরো 2টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি স্কেলার রাশি, একটা হচ্ছে কি ভেক্টর রাশি। একটা কি স্কেলার রাশি, আর একটা কি ভেক্টর রাশি, ঠিক আছে? এখন স্কেলার রাশি বলতে আমরা কি বুঝতেছি এবং ভেক্টর রাশি বলতে আমরা কি বুঝতেছি? স্কেলার যেটা হচ্ছে আমার স্কেলার রাশি, সেটাকে শুধু আমি মান দিয়ে প্রকাশ করতে পারবো। আর যেটা আমার ভেক্টর রাশি, সেটাকে আমার মান লাগবে দিকও প্রকাশ করতে হবে। যেমন কি এই যে ধরো এই কলমটার দৈর্ঘ্য, ধরো এই কলমটার দৈর্ঘ্য কত? 5 মিটার। কথার কথা, এটা তার অনেক বড় 5 মিটার, ঠিক আছে? আমি এমনি বললাম 5 মিটার। এখন আচ্ছা সরি, তো আমি কি বলতেছিলাম, স্কেলার রাশিকে প্রকাশ করার জন্য শুধু মান প্রয়োজন, কিন্তু যখন আমি ভেক্টর রাশিকে প্রকাশ করব, তখন আমার মান লাগবে, দিকও লাগবে। যেমন আমি বলতেছিলাম কি কলমের দৈর্ঘ্যটা কত? 5 মিটার। কলমের দৈর্ঘ্যটা কত? 5 মিটার। এখন কি আমি বলতেছি উত্তর দিকে কলমের দৈর্ঘ্য 5 মিটার, কেন দক্ষিণ দিকে গেলে কলমের দৈর্ঘ্য 10 মিটার হয়ে যাবে? হবে না কিন্তু। এখানে আমার দিক কি ইনক্লুড করা দরকারই পড়তেছে না, পড়তেছে দরকার। আমি যদি বলি কলমের দৈর্ঘ্য 5 মিটার, তো 5 মিটারই। আমি যদি বলি কলমের দৈর্ঘ্য উত্তর দিকে 5 মিটার, এটা হয়? এটা কত শোনা যায়? ভালো মনে হয় না। তাহলে কি দূরত্ব একটা কি স্কেলার রাশি, কি একটা স্কেলার রাশি। আবার ধরো এই কলমের ভর কত? 5 গ্রাম। 5 গ্রাম ভর বা ওজন, ওজন না ভর, ওজন আবার ভেক্টর রাশি। ভর কি 5 গ্রাম। এখন আমি বলতেছি সাউথ আফ্রিকায় বা উত্তর দিকে এটার ভর 5 গ্রাম, দক্ষিণে গেলে কি 10 গ্রাম হয়ে যাবে? হবে না কিন্তু। সব জায়গায় কি 5 গ্রামই থাকবে, অর্থাৎ এখানে কি আমার দিক ইনক্লুড করার কোনো দরকারই পড়তেছে না। তাহলে আমার এই ভর এটা কি স্কেলার রাশি। বুঝতে পারছো স্কেলার রাশি জিনিসটা কি? একইভাবে যদি আমরা ভেক্টর রাশিটা বোঝার চেষ্টা করি, ভেক্টর রাশি থেকে মান ও দিকের প্রয়োজন। ভেক্টর রাশির মধ্যে সঙ্গে প্রথমে আমরা বলতে পারি ব্যাগ। ভেক্টর রাশির মধ্যে কি রয়েছে? ব্যাগ আছে, তারপরে কি আছে? সরণ আছে। ব্যাগ কি? যখন তুমি ব্যাগ বলবো, ব্যাগ আমি পরে পড়াবো, যে এই সূত্র পড়ানোর সময় ব্যাগ পড়াই দিব। ব্যাগ হচ্ছে একটা কি ভেক্টর রাশি, এবং সরণ হচ্ছে কি একটা ভেক্টর রাশি। কেন? যখন তুমি সরণকে প্রকাশ করবা, সরণ হচ্ছে দূরত্বের একটা নাম, বুঝাবো একটু পরে বুঝাবো। সরণ আমাকে বলতে হবে উত্তর দিকে 5 মিটার। সরণ যখন আমি বলবো তখন আমাকে বলতে হবে উত্তর দিকে 5 মিটার, ঠিক আছে? উত্তর দিকে 5 মিটার, দক্ষিণ দিকে 5 মিটার। তখন আমাকে সরণের ক্ষেত্রে কি করতে হবে? দিক ইনক্লুড করতে হবে। এই ভেক্টর রাশিটা পড়ানোর আগে আমার দরকার ছিল বেগ আর সরণ, এগুলো পড়াই না, তাহলে সুবিধা হবে। একটু পরে আমি যখন পড়াবো তখন আমি ভেক্টর রাশিটা ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? এখন বললে বুঝবে না তোমরা। তো রাশি জিনিসটা আমাদের কি ক্লিয়ার? রাশি, ভেক্টর রাশি, মৌলিক রাশি, যৌগিক রাশি যা আছে সব ক্লিয়ার, ঠিক আছে? ও একটা কথা মনে পড়ছে, আমাকে কে জানি একটা কমেন্ট করছিল, স্যার আপনি এত কট কেন? লিখছি কি স্যার আপনি এত কট, সিও কট কেন? আমি বুঝছি এখানে কট বলতে কি লিখতেছে, ছোট লিখতেছে। ছোট বানান তো এইভাবে না। এটা কি সিওটিও? এটা কি কট? এটা কি কট উচ্চারণ করা? আমি তো কট না ভাই। আবার সে বুঝতে দিতে ছোট, ছোট মানে কি CHOTO, যদিও এটা CEEH হবে, CEEH হবে, কিন্তু আমরা উচ্চারণ শুনতে CH লিখি, ঠিক আছে? ছোট, এটা কি ছোট, এটা হচ্ছে ছোট, আর এটা কি ছোট, ঠিক আছে? বুঝছো? তো বাংলিশ লেখার ক্ষেত্রে একটু সাবধানে লিখবা, ঠিক আছে? কারণ আমি বাংলিশ এক্সপার্ট, বুঝতে পেরেছো? আবার অনেকে কি করে বাংলিশ লেখার ক্ষেত্রে লেখে কেমন আছেন, কি লেখে? কামন আসান। এটা কি কামন আসান? কিন্তু এটা কি হবে? সে বুঝে দিতেছে কেমন আছে, কেমন আছেন কি হবে? KEMONACHEN, কেমন? আচ্ছা, এগুলো নিয়ে আলাদা একটা ক্লাস দিব না, ঠিক আছে? বাংলিশ কিভাবে লিখতে হয় বাদ দাও, ওটা কমেন্টের কথা মনে পড়ছে, এটা নিয়ে বললাম মজা, ঠিক আছে? এখন আমাদের গতি চ্যাপ্টারের প্রথম যে টপিকটা আমরা পড়বো, এতক্ষণ তো আমরা চ্যাপ্টার 1 এর টপিক পড়লাম। প্রথমে যে টপিকটা আমরা পড়বো সেটা হচ্ছে কি গতি এবং কি
স্থিতি, গতি এবং কি স্থিতি, এই দুটো জিনিস আমরা পড়ব। গতি কি? গতি কি? গতি বলতে বুঝতেই পারতেছো, কিন্তু বুঝতে পারতেছো যে আমি নড়াচড়া করতেছি, আমার একটা গতি আছে, গতিতে আমি নড়তেছি, সেটাই কি আমার গতি। স্থিতি কি? এক জায়গায় দাঁড়িয়ে আছি, এই যে দাঁড়িয়ে আছি স্টিল, এটাই কি আমার স্থিতি। ঠিক আছে, কিন্তু ফিজিক্সের ভাষায় যখন আমি গতি এবং স্থিতি পরিমাপ করতে যাবো তখন আমার কি লাগবে? একটা প্রসঙ্গ কাঠামো লাগবে। প্রসঙ্গ কাঠামো কি? ধরো তোমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত? 5 কিলোমিটার ধরে বললাম, আন্তাজি একটা 5 কিলোমিটার। তুমি এখানে কোথা থেকে তোমার স্কুলের দূরত্ব? বাড়ি থেকে। অর্থাৎ তুমি দূরত্বটা কোথা থেকে পরিমাপ করতেছো? বাড়ি থেকে পরিমাপ করতেছো না? তাহলে বাড়িটা কি এখানে প্রসঙ্গ কাঠামো। একইভাবে ধরো তুমি একটা গাছ থেকে 5 মিটার দূরে দাঁড়িয়ে আছো, তোমাকে কেউ জিজ্ঞেস করো তুমি কতটুকু দূরে দাঁড়িয়ে আছো, তুমি বললো আমি ওই গাছ থেকে 5 মিটার দূরে দাঁড়িয়ে আছি। তাহলে তুমি এখানে কোথা থেকে বলতেছো? গাছ থেকে দূরত্বটা বলতেছো, পরিমাপটা করতেছো। তাহলে গাছটা কি এখানে প্রসঙ্গ কাঠামো। গাছটা কি একটা প্রসঙ্গ কাঠামো। এবার বুঝতে পারছো প্রসঙ্গ কাঠামোটা কি? হ্যাঁ, আবার ধরো আমি তোমাকে প্রশ্ন করতেছি। ধরো ঘোড়াশাল রেল লাইন থেকে কমলাপুর রেল লাইন পর্যন্ত একটা ট্রেন গেছে 50 কিলোমিটার দূরত্ব অতিক্রম করছে। তাহলে এখানে আমার প্রসঙ্গ কাঠামোটা কি হবে? কোথা থেকে ট্রেনটা যাত্রা শুরু করছে? ঘোড়াশাল রেল লাইন থেকে। তাহলে এখানে ঘোড়াশাল রেল লাইন কি? প্রসঙ্গ কাঠামো। ক্লিয়ার? এবার আসো গতি এবং স্থিতি আমি প্রসঙ্গ কাঠামো দিয়ে কিভাবে পরিমাপ করবো। ধরো একটা গাছ থেকে একজন ব্যক্তি একটা নির্দিষ্ট সময় কি করছে? 5 মিটার দূরত্ব অতিক্রম করছে। 5 মিটার দূরত্ব অতিক্রম করছে, সে কিন্তু এটা অবস্থান পরিবর্তন করছে। দেখো এটা হচ্ছে আমাদের গাছ। ধরো একটা ব্যক্তি একদম শুরুতে এখানে দাঁড়াইছিল, সুন্দর করে কি একজন ব্যক্তি কি করছে? একদম শুরুতে কি করছিল? এখানে দাঁড়ায় আছে। সে কি করলো? ধরো 5 সেকেন্ড পর কি করছে? এখান থেকে এতটুকু ডিস্টেন্স অতিক্রম করছে। কতটুকু ডিস্টেন্স অতিক্রম করছে? 10 মিটার ডিস্টেন্স অতিক্রম করছে। তাহলে তার কি হয়েছে? একটা অবস্থানের পরিবর্তন হয়েছে। এই যে তার অবস্থানের কি হয়েছে? পরিবর্তন হয়েছে, এটা কি বলে? গতি বলে। এটা ধরো এটা হচ্ছে আমাদের কি একটা রেল লাইন। এই রেল লাইন থেকে এই রেল লাইন পর্যন্ত দূরত্ব 50 কিলোমিটার। কত? 10 কিলোমিটার লিখে ফেলছি। 10 কিলোমিটার একটা রেল কি করছে? এইখান থেকে এতটুকু ডিস্টেন্স অতিক্রম করছে। একদম শুরুতে কি ছিল? শুরুতে এখানে ছিল, এবং শেষে কোথায় গেছে? এখানে গেছে। মানে কি সে 10 কিলোমিটার ডিস্টেন্স অতিক্রম করছে। প্রসঙ্গ কাঠামো কি? এই রেল লাইনটা। তাহলে এখানে কি অবস্থানের পরিবর্তন হয়েছে, মানে কি হয়েছে? গতি হয়েছে। এখানে স্থিতি বুঝতে হলে ধরো এই লোকটা এখানে দাঁড়ায় আছে, এই গাছের এখানে দাঁড়ায় আছে, 10 সেকেন্ড যাইতেছে, একদম 0 সেকেন্ডে সে এখানে দাঁড়ায় আছে, 10 সেকেন্ড অতিক্রম হলো, কিন্তু সে তার অবস্থানের কোনো পরিবর্তন করলো না, সে যেখানে দাঁড়ায় আছে স্টিল সেখানে দাঁড়ায় আছে। তাহলে এটা কি বলে? এটা কি স্থিতি বলে। আর যেটা আমি এতক্ষণ বললাম সেটা কি? গতি। এগুলো নিয়ে এত ডিটেলস আলাপ করবো না। ডিটেলস আলাপ করলাম কোনটা নিয়ে? ওই ওইগুলো নিয়ে। তো গতি স্থিতি এগুলো তোমার আগেও ছোট ক্লাসে 8-7 এগুলো পড়ে আসছো, তাই আমি গতি নিয়ে স্থিতি নিয়ে বেশি কথা বললাম না। চলো নেক্সট টপিকে যাই আমরা। এবার আমরা পড়বো আমাদের সেকেন্ড টপিক। কি পড়বো? বিভিন্ন প্রকার গতি আছে। পর্যাবৃত্ত গতি আছে, চলন গতি আছে, ঘূর্ণন গতি আছে, তারপরে সরল স্পন্দন গতি আছে। এগুলা তোমাদের আমার পড়ার দরকার নেই, এগুলো বইয়ের মধ্যে রিডিং আছে, পড়লেই বুঝা গেল। ঠিক আছে, পড়লেই বুঝা গেল। হ্যাঁ, তাহলে আমরা এখন কি করবো? দ্রুতি এবং বেগ। আমাদের নেক্সট টপিক কি? দ্রুতি এবং কি বেগ। এখন দ্রুতি সরি দ্রুতি এবং বেগ পরে পড়তেছি। আগে আমরা পড়বো কি? দূরত্ব এবং সরণ। দূরত্ব এবং সরণ এটা পড়ে আমরা দ্রুতি এবং বেগ পড়বো। এখন দূরত্ব বলতে আমি কি বুঝাইতেছি, আর সরণ বলতে আমি এখানে কি বুঝাইতেছি। ধরো এটা হচ্ছে একটা বস্তু বা যে কোনো একটা কিছু, এটা হচ্ছে একটা প্রসঙ্গ কাঠামো যেটাই হোক। এইখান থেকে একটা ব্যক্তি কি করছে? এইভাবে 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 অতিক্রম করে এইখানে আসছে। ধরো সে এইখান থেকে যে এইভাবে আস্তে 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 এইভাবে ঘুরে 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 কতটুকু ডিস্টেন্স অতিক্রম করছে? 10 কিলোমিটার দূরত্ব অতিক্রম করছে, মানে পথ অতিক্রম করছে। এখান থেকে এতটুকু দৈর্ঘ্য এই যে পুরো রাস্তাটার দৈর্ঘ্য 10 কিলোমিটার। এই 10 কিলোমিটার কি আমার দূরত্ব। আবার ধরো একজন ব্যক্তি কি করছে? এইভাবে ঘুরা চুইরা যা নেপাড়ে তেমনি পারে আবার এখানে আসছে। ধরো এতক্ষণে সে কি করছে? 25 কিলোমিটার দূরত্ব অতিক্রম, মানে কি করছে? 25 কিলোমিটার পথ অতিক্রম করছে। এখান থেকে এতটুকু দৈর্ঘ্য 25 কিলোমিটার, সেটাই কি আমার দূরত্ব। ঠিক আছে, দূরত্ব। এবার যদি আমরা সরণটা বুঝতে চাই,
এই যে এই লোকটা কি করছে, এতটুকু এভাবে এভাবে ঘুরে ঘুরে এখানে আসছে না, সে 10 কিলোমিটার দূর থেকে করছে না, এটা তো তার দূরত্ব। তাহলে স্মরণ কি? স্মরণ হচ্ছে এই যে আদি অবস্থান, আদি অবস্থান কি, এটা হচ্ছে আমার আদি অবস্থান, আর এটা কি আমার শেষ অবস্থান। আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যে সরলরৈখিক যে দূরত্বটা, সরলরৈখিক দূরত্ব কি, এই যে এখান থেকে এতটুকুর মধ্যে কি, যেই একটা সরলরেখার যে দূরত্ব বা সর্বনিম্ন যে দূরত্বটা, সেটা হচ্ছে কি আমার সরণ। এটা কি আমার সরণ। তাহলে আমি এতটুকু কত, 5 মিটার। তাহলে 5 মিটার কি আমার সরণ। একইভাবে বুঝো নাই, আবার বুঝাইতেছি দেখো। ধর একজন ব্যক্তি কি করছে, এখান থেকে এতটুকু গেছে, এতটুকু গেছে 5 মিটার, এতটুকু গেছে কত, 10 মিটার, এতটুকু কত, 10 মিটার। তাহলে সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে। দূরত্ব কি, টোটাল যে পথটা সে অতিক্রম করছে সেটা হচ্ছে দূরত্ব। পথ কত, এখান থেকে এতটুকু 5 মিটার, তাহলে 5 মিটার প্লাস এখান থেকে এতটুকু কত, 10 মিটার। সেইখান থেকে এতটুকু গেছে, প্রথমে গেছে এতটুকু 5 মিটার, পরে গেছে আবার 10 মিটার, তাহলে তার কতটুকু দূরত্ব অতিক্রম করছে, 15 মিটার দূরত্ব অতিক্রম করছে। কি করছে, 15 মিটার দূরত্ব অতিক্রম করছে। ধরো এটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, যেটাই হোক। এখন তো সরণ কোণটা হবে, সরণ হবে সরলরৈখিক যে দূরত্ব, শেষ অবস্থান থেকে আদি অবস্থানের মধ্যে সরলরৈখিক যে দূরত্বটা, এটা আমার আদি অবস্থান, এটা আমার শেষ অবস্থান। এখান থেকে সরলরৈখিক যে দূরত্ব, যে এইটা, এটা হচ্ছে কি আমাদের কি, সরণ। ক্লিয়ার, ক্লিয়ার, বুঝো না, আবার বুঝাইতেছি, আবার বুঝাইতেছি। ধরো এখান থেকে একজন ব্যক্তি কি করছে, এইভাবে ঘুরা এখানে আসছে, এইখানে আসছে, সে কতটুকু পথ অতিক্রম করছে, যে পথ এই যে ঘুরে 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 কতটুকু পথ অতিক্রম করছে, ধরলাম 20 মিটার পথ অতিক্রম করছে। এটা কি তার দূরত্ব। যতটুকু পথ অতিক্রম করবে, টোটাল যে পথটা অতিক্রম করবে, সেটা কি তার দূরত্ব। সরণ কোনটা, সরণ হচ্ছে যে আদি অবস্থান থেকে শেষ অবস্থানের মধ্যে সরল রৈখিক যে দূরত্বটা, সরল রৈখিক যে দূরত্বটা, সেটা কি সরণ। এখন সরণ ভেক্টর রাশি কেন, প্রশ্ন হচ্ছে সরণ কি ভেক্টর রাশি। ভেক্টর রাশি কি, মান এবং দিকের প্রয়োজন। দেখো তো, দেখো তো, এই যে দেখো এখান থেকে এতটুকু ডিস্টেন্স অতিক্রম করছে, শেষ অবস্থান এটা ইউ ধরলাম, শেষ অবস্থান এ, প্রথম আদি অবস্থান এ, আর শেষ অবস্থান বি। তাহলে এ থেকে বি পর্যন্ত যে দূরত্বটা, সরলরেখিক দূরত্বটা, যে এ থেকে বি পর্যন্ত যে সরলরেখিক দূরত্বটা, সেটাই আমার সরণ। তাহলে এখানে আমি এ থেকে বি পর্যন্ত দূরত্ব কি ভেক্টর দিয়ে প্রকাশ করছি। কেন ভেক্টর দিয়ে প্রকাশ করছি, তুমি যদি বি থেকে এর দিকে আসো, তাহলে এটা কি উল্টো হয়ে গেছে, উল্টো হয়ে গেল না। তুমি কি বি থেকে এতে আসছো নাকি এ থেকে বিতে গেছো, নিজেকে প্রশ্ন করো। আমি ধরো, আমি কি বললাম, ধরো আমি ঢাকা থেকে চিটাগাং গেলাম, এখান থেকে সরলরৈখিক যে ডিস্টেন্সটা, সেটা কি 5 মিটার, ঠিক আছে, 5 মিটার। হ্যাঁ, এভাবে ক্লিয়ার হবে না তোমাদের, আর একটু সিস্টেম বুঝাতে হবে। ধরো এখানে একটা রশি আছে, রশি না, ধরো এখানে কি আছে, একটা খুঁটি আছে, এখানে একটা ছাগল বাঁধা আছে, এটা কি একটা ছাগল, ধরো ছাগলটা ছাগল, একটা ছাগল বাঁধা আছে। এখন কেউ একজন যে ছাগলের মালিককে প্রশ্ন করলো, ছাগলটা কি আছে, কতটুকু দূর, কোথায় আছে, সে বলল খুঁটি থেকে 5 মিটার দূরে আছে। খুঁটি থেকে কতটুকু দূরে আছে, 5 মিটার দূরে আছে। 5 মিটার কি সরলরৈখিক, সরলরৈখিক যেটা সরণ, 5 মিটার সরণে আছে, ঠিক আছে। এখন বললো 5 মিটার সরণ কোন দিকে, উত্তর দিকে, ধরো এটা উত্তর দিক, এটা দক্ষিণ দিক, এটা পূর্ব দিক, এটা পশ্চিম দিক। আচ্ছা, তারপরে সে বললো উত্তর দিকে 5 মিটার আছে। তাহলে ছাগলের যে টোটালটা অবস্থানটা, সেটা প্রকাশ করার জন্য আমার কি লাগতেছে, আমার দূরত্বটাও লাগতেছে, আমার আমার অবস্থানটাও লাগতেছে। যদি আমি বলি ছাগলটা 5 মিটার দূরে আছে, খুঁটি থেকে 5 মিটার দূরে আছে, তোমার মনে প্রশ্ন জাগবে না, সে কোন দিকে 5 মিটার দূরে আছে, উত্তর দিকে তো 5 মিটার দূরে থাকতে পারে, দক্ষিণ দিকে তো 5 মিটার দূরে থাকতে পারে, প্রশ্ন জাগে না কোন দিকে সে দূরে থাকতে পারে, মানে কোন দিকে 5 মিটার দূরে। তখন যদি তোমাকে কেউ বলে উত্তর দিকে 5 মিটার দূরে বা দক্ষিণ দিকে 5 মিটার দূরে, তাহলে তোমার ডাউটটা ক্লিয়ার, ডাউটটা কি ক্লিয়ার হয়েছে, একদম টোটাল যে অবস্থানটা সেটা কি ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। তাহলে আমার যে সরণটা, এই যে সরণটা প্রকাশ করার জন্য আমার কি প্রয়োজন পড়তেছে, দিক প্রয়োজন পড়তেছে, দিক প্রয়োজন পড়তেছে না, এই কারণে সরণটাকে আমরা ভেক্টর রাশি। আরও একভাবে ক্লিয়ার করি, আরেকটা উদাহরণ দিই। ধরো এটা তোমার বাসা, তুমি বাসা থেকে 10 মিটার দূরে আছো, তুমি কি আছে, যে তোমার অবস্থান, তোমাকে ধরো আমি কল দিলাম, কল দিয়ে বললাম তুমি কোথায় আছো, তুমি বললাম আমি 10 মিটার দূরে আছি। তারপর আমি তোমাকে প্রশ্ন করলাম 10 মিটার দূরে আছি, কোথা থেকে তুমি 10 মিটার দূরে আছো, প্রশ্ন করাটা কি হবে, কোথা থেকে তুমি 10 মিটার দূরে আছো, আমি বললাম কোথা থেকে তুমি 10 মিটার দূরে আছো, কোথায় থেকে,
তুমি বললাম আমি আমার বাড়ি থেকে 10 মিটার দূরে আছি, তাহলে বাড়ি থেকে তুমি কি এসো, সরলরেখা কিভাবে কি এসো, 10 মিটার দূরে এসো। এখনো কিন্তু তোমার ডাউট ক্লিয়ার হয়নি। তুমি বাড়ি থেকে উত্তর দিকে 10 মিটার দূরে যেতে পারো, দক্ষিণ দিকে 10 মিটার দূরে যেতে পারো, পশ্চিম দিকে, পূর্ব দিকে, যে কোনো দিকে গিয়ে থাকতে পারো, 10 মিটার দূরে যেতে পারো। আমি এখন কিন্তু ডাউটটা ক্লিয়ার করি নাই। তারপরে আবার কল দিয়ে বললাম, আবার বললাম তুমি উত্তর দিকে আছো, দক্ষিণ দিকে না পূর্ব দিকে না পশ্চিম দিকে, তুমি বললাম আমি দক্ষিণ দিকে 10 মিটার দূরে আছি, দক্ষিণ দিকে 10 মিটার দূরে আছি। এবার আমার কিন্তু ডাউটটা ক্লিয়ার, তুমি তোমার বাড়ি থেকে দক্ষিণ দিকে 10 মিটার দূরে আসছো। এখন যদি তোমার বাড়িতে যাই আমি আগে, তারপর সেখান থেকে দক্ষিণ দিকে 10 মিটার যাই, তাহলে আমি তোমাকে পাবো, পাবো 100% পাবো। এখন দেখো তো, এই দূরত্বটা বা সরণটা প্রকাশ করার জন্য আমার কি প্রয়োজন পড়ছে, দিক প্রয়োজন পড়ছে। কি প্রয়োজন পড়ছে, দিক প্রয়োজন পড়ছে। এই কারণে কি সরণ আমার ভেক্টর রাশি। ক্লিয়ার 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 ক্লিয়ার, বুঝছো দূরত্ব সরণের কনসেপ্ট বুঝছো। এবার আমরা এখান থেকে কিছু ম্যাথ সলভ করবো। কি করবো, কিছু ম্যাথ সলভ করবো। প্রশ্নটা হচ্ছে একজন বস্তু, একটি বস্তু, লিখি আমি প্রশ্নটা। একটি বস্তু সরল পথে 10 মিটার, সরল পথে 10 মিটার অতিক্রম করলো, সরল রেখা অতিক্রম করলো 10 মিটার অতিক্রম করলো, তারপরে একই পথে 4 মিটার ফিরে এলো, একই পথে কি হলো, 4 মিটার ফিরে এলো। ঠিক আছে, এখন তোমাকে বলছে সরণ কত, সরণ না, সরণ ও দূরত্ব নির্ণয় করো, সরণ ও দূরত্ব নির্ণয় করো। এখন এটাকে ভিজুয়ালাইজ করার চেষ্টা করো। একটি বস্তু, ধরলাম আমার এই বস্তুটা এইটা, এই বস্তুটা কি করছে, সরল পথে 10 মিটার অতিক্রম করছে, সরল পথে কি করছে 10 মিটার অতিক্রম করছে, এতটুকু, এই যে এখান থেকে এখানে আসছে, কতটুকু ডিস্টেন্স অতিক্রম করছে, 10 মিটার ডিস্টেন্স অতিক্রম করছে। আবার কি করছে, একই পথে 4 মিটার ফিরে এলো, মানে ব্যাক করছে, একই পথে, যে একই পথে কি করছে 4 মিটার ব্যাক করছে। এখন আমার ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট বের করতে বলছে, মানে দূরত্ব সরণ বের করতে বলছে। তাহলে আমার দূরত্বটা কত হবে, দূরত্বটা কত হবে, আর মাথায় রাখবো দূরত্বকে ডি দিয়ে প্রকাশ করা হয়, দূরত্বকে ডি দিয়ে প্রকাশ করা হয়, যার একক কি মিটার, দূরত্বের একক কি মিটার, সরণের একক মিটার, সরণকে কি দিয়ে প্রকাশ করা হয়, এস দিয়ে প্রকাশ করা হয়, সরণকে কি করা হয়, এস দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আমার দূরত্বটা কি হবে, দূরত্বের সঙ্গে কি, যতটুকু পথ আমি অতিক্রম করছি, প্রথমে আমি 10 মিটার গেছি, তারপরে আবার 4 মিটার কি করছি, ব্যাক দিছি, তাহলে আমার ডিস্টেন্স কত হবে, 10 + 4 = কত, 14 মিটার। আমার দূরত্ব কত, 14 মিটার। সরণ, সরণ কত হবে, সরণ কি, আমি আমার আদি অবস্থান থেকে শেষ অবস্থানের মধ্যে যে সরলরেখিক দূরত্বটা সেটা, তো আদি অবস্থান থেকে আমার শেষ অবস্থানের দূরত্ব কতটুকু, এই যে এতটুকু, এই যে এখান থেকে এতটুকু আমার ডিস্টেন্স কি, আমার সরণ। তাহলে এতটুকু আমার কত হবে, 10 - 4, 10 - 4 মানে কত, 6 মিটার। দেখছো সরণ কত হয়েছে আমার, 14 মিটার, সরি দূরত্ব আমার 14 মিটার, সরণ কত আমার 6 মিটার। বুঝতে পারছো, ক্লিয়ার। আরেকটা প্রশ্ন যদি আমরা সলভ করি, এখান থেকে আরো বিভিন্ন টাইপের প্রশ্ন আছে, আমি একটা দেখাই। এবার আমরা একটা দেখি। ধরো তুমি প্রথমে এই অবস্থানে আছো, এখান থেকে 5 মিটার এতটুকু গেছো, 5 মিটার এতটুকু গেছো, তারপরে সমকোণে, সমকোণে তুমি কি গেছো, আরো 10 মিটার গেছো, সমকোণে কি গেছো, এটা সমকোণে, সমকোণে তুমি কত গেছো, 10 মিটার গেছো। তাহলে আমি তোমাকে প্রশ্ন করলাম, তোমার দূরত্ব এবং সরণ কত। দূরত্ব কি ডি দিয়ে প্রকাশ করা হয়, দূরত্ব কতটুকু, তুমি ততটুকু পথ অতিক্রম করছো, প্রথমে 5 মিটার গেছো, তারপরে আবার কত গেছো, 10 মিটার গেছো, তাহলে আমার ডিস্টেন্স কতটুকু হয়েছে, 15 মিটার। এখন যদি আমি সরণটা বের করতে চাই, সরণ কত হবে আমার, সরণ হবে আমার আদি অবস্থানে, যে আদি অবস্থান থেকে শেষ অবস্থানের মধ্যে কি সরলরেখিক দূরত্ব, সরলরেখিক দূরত্ব কত, এটা দেখো তো চিনে চিনে লাগে কিনা, চিনে চিনে লাগে, সমকোণী ত্রিভুজ পিথাগোরাসের উপপাদ্য। এখন যদি এখানে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করি, তাহলে আমি কি পাবো, সরণটা পাবো, যেটা কি, এটা হবে আমার √5² প্লাস কি 10², 10²। তাহলে 10 10 100, 5 5 25, 125, 125 কি, 125 এর রুট করলে কত হয়, 125 এর রুট করলে কত হয়, 5√5 আসে। তাহলে 125 এর রুট করলে কত আসে আমার, 5√5 আসে। কি আসে আমার, 5√5, একক কি মিটার। বুঝতে পারছো, বুঝতে পারছো। আবার একই রকম আরেকটা ম্যাথ দেখি।
একই রকম একটা ম্যাথ দেখি। ধরো তুমি কি করছো, প্রথমে 100 মিটার অতিক্রম করছো, তারপরে পেছনের দিকে ব্যাক করছো কত, পেছনের দিকে ব্যাক করছো 10 মিটার, সেইখান থেকে সমকোণে তুমি গেছো কত, 5 মিটার। তোমার ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট বের করতে বলছে। ডিস্টেন্স মানে কি, দূরত্ব, দূরত্ব বের করতে বলছে কত, দূরত্ব কতটুকু হবে দেখো। প্রথমে 100 মিটার গেছো, লিখবা প্রথমে 100 মিটার গেছি, তারপরে ব্যাক করছো কতটুকু, 10 মিটার ব্যাক করছি। যেহেতু দূরত্ব কি, যতটুকু আমি পথ অতিক্রম করছি ততটুকু, 10 মিটার আবার ব্যাক করছি, তারপরে আবার কতটুকু গেছি, আবার সমকোণে কতটুকু গেছি, 5 মিটার গেছি। ঠিক আছে, তাহলে আমি টোটাল কত আসি, 115 মিটার। এটা হচ্ছে আমাদের দূরত্ব। এখন সরণ কি হবে, আমার শেষ অবস্থা, আদি অবস্থান থেকে শেষ অবস্থানের মধ্যে সরলরেখিক দূরত্ব। এই যে আমার আদি অবস্থান, এই যে আমার শেষ অবস্থান, এখান থেকে সরলরেখিক দূরত্ব। তাহলে এতটুকু আমার কত, এই যে এতটুকু, এতটুকু আমার কত, এতটুকু কত, 100 - 10, এতটুকু কত আমার 100 - 10, 100 - 10, এই যে এই টোটালটা তো 100, এইখান থেকে এতটুকু কি 100, আর এইখান থেকে এতটুকু 10, তাহলে আমার এতটুকু কত হবে, 100 থেকে 10 বাদ দিলে যত হয়, মানে কি 90। আর এতটুকু আমার কত, 5 মিটার দেওয়াই আছে। তাহলে এখানে যদি আমি পিথাগোরাস ফালাই দিই, পিথাগোরাস কত, 19 স্কোয়ার প্লাস কত 10, 5 স্কোয়ার, 5 স্কোয়ার, এটাকে ক্যালকুলেশন করলে যা আসে তাই আমার অ্যান্সার। 19 স্কোয়ার প্লাস কি 5 স্কোয়ার, 5 স্কোয়ার, 5 স্কোয়ার, এটা আসে আমার 25√13, 25√13 একক কি মিটার। ক্লিয়ার। এখন দূরত্ব সরণ নিয়ে আরেকটা রিলেটেড ম্যাথ আসে, এমসিকিউতে আসে সবগুলো, ঠিক আছে। আরেকটা আসে, ধরো একটা বৃত্ত, বৃত্ত এটা হচ্ছে কেন্দ্র, বৃত্তের ব্যাসার্ধ আমার দিয়ে দিছে কত, 2 মিটার। তোমাকে কি বলছে, তোমাকে বলছে এই যে এই অবস্থান, তুমি এই অবস্থান থেকে কি করছো, বি অবস্থানে আসছো। এখন এই অবস্থান থেকে তুমি বি অবস্থানে আসো, তোমার প্রশ্নে বলে দিছে এ বি ইজ ইকুয়াল টু কি, পরিধির চতুর্থাংশ। এটা তোমাকে প্রশ্ন বলে দিছে। তোমাকে বলে দিছে তুমি 2 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তে এ থেকে বি অবস্থানে গমন করছো। এ থেকে বি, এ বি এর দৈর্ঘ্য কত, পরিধির 1/4। তাহলে তুমি কতটুকু পথ অতিক্রম করছো, তোমার সরণ কতটুকু সেটা চাইছে, দূরত্ব এবং সরণ। তাহলে আমার দূরত্ব কতটুকু হবে, দূরত্ব হবে যে এইখান থেকে, দেখাই আমি অন্য কারোর দেখাই, দূরত্ব কতটুকু হবে, দূরত্ব হবে আমার এই যে এ থেকে, এই যে যে ঘুরে 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 এখানে আসছি না, এই টোটালটা হবে কি আমার কি, দূরত্ব। তাহলে এই শর্তের মধ্যে যদি আমি ফেলে 1/4 ইন্টু পরিধি কি 2πr, এই 2 আর 2 গেলে কত, হাফ, হাফ ইন্টু কি পাই আর, এখন হাফ ইন্টু পাই কত, পাই এর মান তো কনস্ট্যান্ট, আর আর কত, আর আমাদের বলে দিছে 2 মিটার, তাহলে 2, এই 2 আর 2 চলে গেলে কত, পাই মিটার। তাহলে তুমি কতটুকু ডিসটেন্স অতিক্রম করছো, পাই মিটার ডিসটেন্স অতিক্রম করছো। দূরত্ব কত, পাই মিটার, এটা কি দূরত্ব ডি। এখন আমার সরণ কতটুকু হবে, সরণ হবে আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যে কি সরলরৈখিক দূরত্বটা। দেখো এটা যদি 2 মিটার হয়, তাহলে এটাও তো আমাদের ব্যাসার্ধ, এটাও তো কি 2 মিটার। তাহলে আমার এটা কি হবে, পিথাগোরাস √2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার কত আসে, 2 × 4 4 4 4 8, 2√2 মিটার। ক্লিয়ার, 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 ক্লিয়ার। তো দূরত্ব এবং সরণ নিয়ে আমাদের এই টাইপের ম্যাথগুলোই আমার এমসিকিউতে বেশি আছে, আর সিকিউতে যেগুলো আছে সেগুলো আমরা পরে করবো, ঠিক আছে। তো দূরত্ব সরণ রিলেটেড আমাদের যা কিছু আছে ক্লিয়ার। 33 মিনিট অলরেডি ক্লাস হয়ে গেছে, এবার আমরা পড়ি কি বেগ, দ্রুতি এবং বেগ, দ্রুতি এবং কি বেগ। দেখো দ্রুতি বলতে আমরা কি বুঝতেছি, দ্রুতির সংজ্ঞা এবং বেগের সংজ্ঞাটা যদি দিই, দ্রুতিটা প্রথমে বলি, একক সময়ে অতিক্রান্ত দূরত্বের হার, একক সময়ে অতিক্রান্ত দূরত্বের হার। এখন তুমি ফিজিক্সের যেখানে হার পাবা, তুমি কি করবা, সময় দিয়ে ভাগ দিয়ে দিবা, সময় দিয়ে কি করবা, ভাগ দিয়ে দিবা। বেগের সংজ্ঞা কি, একক সময়ে সরণের হার, একক সময়ে অতিক্রান্ত সরণের হার, এটা কি আমার দ্রুতি এবং বেগের সংজ্ঞা। একক সময় কি, ধরো এখন আমরা কি বলছি, সরণকে এস দিয়ে প্রকাশ করো। ধরো তুমি টি সময় কি করছো, এস দূরত্ব অতিক্রম করছো। এখন তোমাকে বলছে কি একক সময়, মানে ধরো তুমি 1 সেকেন্ডে কতটুকু ডিস্টেন্স অতিক্রম করছো, 1 সেকেন্ডে কত, s/t, ঐকিক নিয়ম s/t, s/t দূরত্ব অতিক্রম করছো। এখন দ্রুতিকে প্রকাশ, না প্রথমে আমি দ্রুতিতে বলতেছিলাম না, দ্রুতি কি দূরত্ব, তুমি ধরো টি সেকেন্ডে ডি মিটার দূরত্ব অতিক্রম করছো, তাহলে 1 সেকেন্ডে তুমি কত, d/t মিটার দূরত্ব অতিক্রম করছো। এটাই কি আমার দ্রুতি। দ্রুতিকে কি দিয়ে প্রকাশ করা হয়, বি দিয়ে প্রকাশ করা হয়, ভি দিয়ে প্রকাশ করা হয়।
ইউ দিয়েও প্রকাশ করা হয়, যেটাই বলো। এটাকে ছোট বি দিয়ে নাও, বি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আমার দ্রুতির ফর্মুলাটি কি আসছে, বি ইজ ইকুয়াল টু ডি বাই টি। বি ইজ ইকুয়াল টু কি, ডি বাই টি। একইভাবে আমরা যদি ব্যাগটা বুঝি, ব্যাগটাই আমাদের আসল, দ্রুতি আমাদের লাগে না। ব্যাগ কি, তুমি ধরো টি সময়ে এসটুকু সরণ অতিক্রম করছো। আমরা দ্রুতির সংখ্যাতে বলছিলাম কি, একক সময় অতিক্রান্ত দূরত্বের হার, একক সময় অতিক্রান্ত দূরত্বের হার। তাহলে যখন দ্রুতি কথাটা আসবে তখন তুমি কি করবা, দূরত্বকে সময় দিয়ে ভাগ দিবা। দূরত্বকে কি দিয়ে সময় দিয়ে ভাগ দিবা। তাহলে যখন আমি ব্যাগ সংখ্যা বলছি, ব্যাগের সঙ্গে কি বলছি, একক সময় অতিক্রান্ত সরণের হার। সরণ কি, তাহলে হার মানে কি, সময় দিয়ে ভাগ। তাহলে সরণকে আমাদের কি করতে হবে, সময় দিয়ে ভাগ দিতে হবে। তাহলে 1 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত, এস বাই টি। এটাকে বি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে কি, বি ইজ ইকুয়াল টু এস বাই টি। এটা হচ্ছে কি আমাদের বেগের ফর্মুলা। এখান থেকে বিখ্যাত একটা ফর্মুলা আছে, এই এই এসটাকে আমরা যদি ক্রস গুণ করি, এস ইজ ইকুয়াল টু কি আসে, বিটি আসে। এক্স ইজ ইকুয়াল টু বিটি আসে। এই যে আমাদের এস ইজ ইকুয়াল টু বিটি, ঠিক আছে। এখানে এস এর পরিচয় কি, এস এর পরিচয় হচ্ছে সরণ, বি হচ্ছে কি বেগ, টি হচ্ছে কি সময়। কোনটার একক কি, কোনটার একক কি, সরণের একক তো মিটার, বেগের একক বলা যাচ্ছে সময়ের একক কি, সেকেন্ড। এসআই একক যেটা। এখন বেগের ফর্মুলাটি কি, বি ইজ ইকুয়াল টু এস বাই টি। তাহলে আমাদের দূরত্বের একক কি, মিটার, সময়ের একক কি, সেকেন্ড। তাহলে আমাদের বেগের একক কি আসছে, মিটার পার সেকেন্ড, অথবা এটাকে এইভাবে লেখা হয় মিটার সেকেন্ড ইনভার্সন, ঠিক আছে। তুমি এইটাও লিখতে পারো, আবার এইটাও লিখতে পারো একক হিসেবে। তাহলে দ্রুতি এবং বেগ আমাদের কি ক্লিয়ার। এবার দ্রুতি বেগ রিলেটেড আমাদের কিছু ম্যাথ আছে, সেগুলো আমি দেখি, থাকলে পড়াবো, না থাকলে পড়াবো না। একটা প্রশ্ন আসে তোমাদের, দেখো মাঝে মাঝে তোমার প্রশ্নের মধ্যে তোমাকে বিভ্রান্ত করার জন্য কি দিবে, ধরো তোমার দেওয়া আছে 72 কিলোমিটার পার আওয়ার দিয়ে দিবে। তোমার বেগের একক কি, বেগের একক কি, মিটার পার সেকেন্ড। আরো একটা বেগের একক আছে, সেটা কি বলে, কিলোমিটার পার আওয়ার। কিলোমিটার পার আওয়ার। তোমার কারণে সময় বিভ্রান্ত করার জন্য কিলোমিটার পার আওয়ার দিয়ে দিবে, কিন্তু তোমাকে একক কি করতে হবে, এসআই এককে নিতে হবে। এসআই একক কি, মিটার পার সেকেন্ড। তাহলে তোমার কিলোমিটার পার আওয়ারকে কি দিতে হবে, মিটার পার সেকেন্ডে নিতে হবে। তুমি সেখানে কি করবা, তুমি প্রথমে 72 লিখবা। 72কে আমাদের কি করতে হবে, কিলোমিটার থেকে মিটারে নিতে হবে। মিটারে নিতে হলে আমরা কি করি, 1000 দিয়ে গুণ দিই। তাহলে 1000 দিয়ে গুণ দিব। এবং ঘন্টা থেকে যখন আমরা কি করব, মিনিটে নিব, মিনিটে না সরি সেকেন্ডে নিব, তো আমরা কি করি, 3600 দিয়ে কি করি, ভাগ করি, 3600 দিয়ে ভাগ করি। এটাকে ক্যালকুলেশন করলে কত, 20 এমএস ইনভার্সন। দেখছো, এইভাবে আমরা কি করব, কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কি করব, কনভার্ট করব। অথবা একটা টেকনিক আছে, তুমি 5/18 দিয়ে গুণ দিয়ে দিবে। ধরো তোমার দেওয়া আছে কত, 54 মিটার কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে, এটাকে বলছে মিটার পার সেকেন্ড দিতে। কিভাবে করবা, 54কে কি করবা, সিম্পলি 5/18 দিয়ে গুণ দিয়ে দিবা। তাহলে 18 3 3 5 কত, 15 এমএস ইনভার্সন। এটা হচ্ছে আমাদের এমএস ইনভার্সনে কনভার্ট। কিলোমিটার পার আওয়ার দেওয়া থাকলে আমরা কিভাবে মিটার পার সেকেন্ডে দেবো, সেটা হচ্ছে আমাদের এই জিনিসটা। এখন আমরা ফিজিক্সের মেইন কনসেপ্ট আস্তে আস্তে ঢুকতেছি। তাহলে আমাদের বেগ এবং দ্রুতি রিলেটেড ম্যাথ কি হলো, কনসেপ্ট ক্লিয়ার। এবার আমরা সেই ত্বরণ নিয়ে এখন মাথায় রাখবা, আমরা যদি বলি 5 মিটার পার সেকেন্ড, এটা দ্বারা কি বোঝায়, এটা দ্বারা বোঝায় তুমি 1 সেকেন্ডে কত, 1 সেকেন্ডে 5 মিটার দূরত্ব অতিক্রম করতেছো। আবার যদি আমি বলি হতো 10 মিটার পার সেকেন্ড, এটা দ্বারা বোঝায় তুমি 1 সেকেন্ডে 10 মিটার দূরত্ব অতিক্রম করতেছো। যদি তোমাকে আমি প্রশ্ন করি, এবার দেখো তোমাকে আমি একটা প্রশ্ন করতে পারি। ধরো বললো একটা ব্যক্তি, একজন ব্যক্তি 5 এমএস ইনভার্স 1 সুষম ত্বরণে, সুষম বেগে চলমান 15 সেকেন্ড পর সে কতটুকু দূরত্ব অতিক্রম করবে, দূরত্ব কি করবে, অতিক্রম করবে। এখন তোমার মাথায় রাখবা, প্রশ্ন যদি সুষম বেগ বলে, তুমি চোখ বন্ধ করে ফর্মুলা লিখবে s = vt। এখন তোমাকে বলছে দূরত্ব, দূরত্ব আমাদের যে ফিজিক্স আছে এইবার গতিটা, সেখানে তোমার সরণের পরিবর্তে সবসময় দূরত্ব নিছে, কিন্তু তুমি দূরত্ব কি করবে, সরণ কনসিডার করে তারপর করবে। দূরত্ব মানে সরণ, এটা মনে রেখে তুমি ম্যাথ করবা। তাহলে দূরত্ব নির্ণয় করতে বলছে, তাহলে এস কত,
এস আমাদের চাইছি, তাহলে আমাদের বেগ প্রশ্নে বলে দিছে কত 5 মিটার, 5 ms ইনভার্স 1, 5 মিটার পার সেকেন্ড। আর আমাদের টাইম বলে দিছে কত 15, তাহলে 5 15 কত 45 মিটার, দূরত্ব দেখো কি মিটার। তাহলে আমাদের কি 15 মিনিটে 15 সেকেন্ডে আমরা কত 45 মিটার দূরত্ব অতিক্রম করতে পারবো। ঠিক আছে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। এবার আসি আমরা কি নিই, ত্বরণ নিয়ে। ক্লাসটা কি শেষ করতে পারবো? দেখো ত্বরণ, ত্বরণ কি, ত্বরণ হচ্ছে একক সময়ে বেগ বৃদ্ধির হার। একক সময়ে কি বেগ বৃদ্ধির হার। বেগ বলতে আমরা কি বুঝেছিলাম, একক সময়ে সরণের হার, মানে একটা সেকেন্ডে, এক সেকেন্ডে কতটুকু ডিস্টেন্স অতিক্রম করে, মানে কতটুকু সরণ অতিক্রম করে, কতটুকু দূরত্ব অতিক্রম করে, এটা কি বেগ। তাহলে ত্বরণ কি হবে, এক সেকেন্ডে যতটুকু বেগ বাড়ে, মানে বেগ যে বৃদ্ধির হারটা। ধরো তোমার টি সময়ে বেগ কত ভি, ধরো টি সময়ে বেগ কত ভি, তাহলে এক সেকেন্ডে তোমার বেগ কত ভি বাই টি। এই ভি বাই টি কে আমরা কি দিয়ে প্রকাশ করি, এই দিয়ে প্রকাশ করি। এখানে এটা কি, এটা হচ্ছে কি আমাদের ত্বরণ, এটা হচ্ছে কি আমাদের ত্বরণ। তাহলে ত্বরণের সঙ্গে কি বেগ বৃদ্ধির হার, অথবা বেগের পরিবর্তনের হার, একক সময়ে বেগের যে পরিবর্তন এটার হার। ঠিক আছে, এবং ত্বরণের একক কি, a ইজ ইকুয়াল টু কি ভি বাই টি, বেগের একক কি ms ইনভার্স 1, আর আমাদের সময়ের একক কি সেকেন্ড। এখান থেকে আমাদের এককটা আসতে হচ্ছে কত ms ইনভার্স 2, এটাকে অনেকে m মিটার পার সেকেন্ড স্কয়ার লেখে। তোমার যেটা আছে তুমি সেটা লিখতে পারো, ms ইনভার্স 2 লিখতে পারো, মিটার পার সেকেন্ড স্কয়ার লিখতে পারো। ঠিক আছে, ত্বরণ জিনিসটা ক্লিয়ার। ত্বরণকে ইংরেজি অ্যাক্সেলারেশন বলে। দেখো না অনেক এক্সেলারেটর চাপ দিলে বেগ বৃদ্ধি পায়, আবার এক্সেলারেটর ব্রেকে চাপ দিলে বেগ কমে। এই বেগ যে বাড়তাছে কমতাছে, এটা কিসে চাপ দিয়ে করতে হইতেছে, অ্যাক্সেলারেটরে। অর্থাৎ এখানে কি হইতেছে, ত্বরণ হইতেছে। বেগের যে হ্রাস বৃদ্ধি সেটাকেই ত্বরণ বলা হয়। এখন এই ত্বরণ, তোমাদের এখন আর কিছু কনসেপ্ট পড়াই, আমাদের আজকের ক্লাসের লাস্ট কনসেপ্ট এটা। কনসেপ্ট কি, এটা একটা বড় কনসেপ্ট, ইকুয়েশন অফ মোশন, অর্থাৎ কি গতির সমীকরণ। মাথায় রাখবা, এস মানে কি সরণ বা দূরত্ব, সরণ বা দূরত্ব, যার একক কত একক কি মিটার। তারপরে টি মানে কি সময়, যার একক কি সেকেন্ড। তারপরে ভি মানে কি বেগ, ভি মানে কি বেগ, শুধু বেগ না, ভি মানে কি শেষ বেগ। যেখানে ভি দেখবা মনে করবে কি এটা শেষ বেগ। একক কি ms ইনভার্স 1। তারপরে যেখানে ইউ দেখবা সেটা কি আদি বেগ, বুঝাইতেছি আদি বেগের শেষ বেগ বুঝাইতেছি, এটার একক কি ms ইনভার্স 1। তারপরে যেখানে এ দেখবা মনে করবে কি সেটা ত্বরণ, ত্বরণের একক কি ms ইনভার্স 2। এখন শেষ বেগ আর আদি বেগ কি, ধরো একটা বস্তু শুরুতে কি স্থির ছিল, শুরুতে স্থির ছিল, আবার সেই স্থির থেকে কি করতেছে চলা শুরু করে দিয়েছে, 5 সেকেন্ড পর তার বেগ কত হয়েছে 5 মিটার পার সেকেন্ড 1। এখানে তার শেষ বেগ যেটা 5 সেকেন্ড পর তার বেগ কত হয় 5 মিটার পার সেকেন্ড, এই 5 মিটার পার সেকেন্ড হচ্ছে কি তার শেষ বেগ। আর যে সে শুরুতে স্থির ছিল তার মানে কি তার বেগ কত ছিল, সে কিন্তু স্থির ছিল, স্থির থাকলে কি আমাদের বেগের মান শূন্য, স্থির থাকলে কি আমাদের বেগের মান শূন্য, মানে কি আদি বেগ আমাদের 0। এই আদি বেগকে ইউ দিয়ে প্রকাশ করা হয় এবং শেষ বেগকে ভি দিয়ে প্রকাশ করা হয়। আবার ধরো একটা গাড়ি 5 মিটার বেগে চলতেছে, 5 মিটার বেগে চলতেছে, 10 সেকেন্ড পর তার বেগ বেড়ে কত হয়েছে 10 মিটার পার সেকেন্ড হয়েছে, তাহলে তার আদি বেগ কত 5 মিটার পার সেকেন্ড, শেষ বেগ কত 10 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার, ক্লিয়ার, একদম সহজ আছে বুঝতেছি। তোমাদের একটু সমস্যা হতে পারে, তোমরা চ্যাপ্টার 1টা ভালোভাবে পড়ে আসো তাহলে তোমরা এটা পারবে। ঠিক আছে, তো এখান থেকে আমাদের কয়েকটা ফর্মুলা আসে, কয়েকটা কি আসে ফর্মুলা, সেগুলো তো দেখছোই। এই যে ফর্মুলাগুলো আমি এখানে লিখে রাখছি, তো চলো ফর্মুলাগুলো প্রমাণ করি। ফর্মুলাগুলো কি করে আমরা প্রমাণ করি, ধরো একটা বস্তু তার আদিবেগ প্রথমে ছিল কি ইউ, আদিবেগ প্রথমে ছিল কি ইউ, আর শেষ বেগ ছিল কি ভি, শেষ বেগ কি ভি, আদিবেগ ইউ শেষ বেগ ভি। সে এই যে এটা হচ্ছে আদি, এটা হচ্ছে শেষ, এই মাঝখানে যে দূরত্বটা সেটা হচ্ছে কি এস, এবং সে এইখান থেকে যেখানে গেছে তার ত্বরণ কত ছিল এ, ত্বরণ কত ছিল এ। এখন ত্বরণ এ ইজ ইকুয়াল টু কি বেগের পরিবর্তনের হার না,
ত্বরণ কি বেগের পরিবর্তনের হার। তাহলে এখানে বেগের পরিবর্তন কি মানে কি শেষ বেগ মাইনাস কি আদি বেগ, শেষ বেগ কত ভি, ভি মাইনাস ইউ, এটা হচ্ছে কি আমাদের বেগের পরিবর্তন। বেগের পরিবর্তন এটাকে আমরা ডেল্টা ভি দেই, আচ্ছা ডেল্টা ভি দেওয়ার দরকার নেই, এটা কি আমাদের বেগের পরিবর্তন। তো আমরা ত্বরণের সংজ্ঞা থেকে কি জানি, বেগের পরিবর্তনের হার কি ত্বরণ। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি ভি মাইনাস ইউ, আর আমরা কি ত্বরণের সব ফর্মুলা কি এ ইজ ইকুয়াল টু কি ভি বাই টি। তাহলে নিচে আমাদের কি হবে টি হবে, এই ভিটাকে আমরা কি লিখছি ভি মাইনাস ইউ মানে কি বেগের পরিবর্তনের হার। আদি বেগ এবং শেষ বেগের যে পার্থক্যটা সেটা কি বেগের পরিবর্তনের হার, সেটাকে সময় দিয়ে বাদ দিছি, তারপরে বেগের পরিবর্তনের হার হয়েছে। এখান থেকে যদি আমরা ক্রস গুণন করে দিতে লিখি ভি মাইনাস ইউ ইকুয়াল টু কি এটি, এখান থেকে আমরা কি লিখতে পারি ভি ইজ ইকুয়াল টু এই ইউ টু পাশে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে ইউ প্লাস এটি, এটা হচ্ছে আমাদের প্রথম সমীকরণ। এটা কি আমাদের বেগের প্রথম সরি গতির প্রথম সমীকরণ। ঠিক আছে, একটু অ্যাডভান্স পড়ালেখা করতেছি এবার, বুঝছো। একটা বস্তুর আদিবেগ প্রথমে ছিল কি ইউ, শেষ বেগ ছিল বি, যে মাঝখানের ডিস্টেন্সটা কত, দূরত্বটা কত এস, এবং তাদের যে ত্বরণটা সেটা হচ্ছে কি এ। তাহলে আমরা ত্বরণ সমান কি বেগের পরিবর্তনের হার, বেগের পরিবর্তন কি শেষ বেগ মাইনাস আদিবেগ বি মাইনাস ইউ। এখন ত্বরণের ফর্মুলা কি এ ইজ ইকুয়াল টু বি বাই টি, তাহলে নিচে আমাদের কি আছে টি আছে, তাহলে আমাদের টি দিয়ে ভাগ দিতে হবে। তাহলে বেগের পরিবর্তনের হারকে, বেগের পরিবর্তনকে আমরা টি দিয়ে ভাগ দিলে কি পাই, বেগের পরিবর্তনের হার পাই। তাহলে বি মাইনাস ইউ বাই টি, এটা কি আমাদের ত্বরণ। এই যে ত্বরণের ফর্মুলাটা আমি এখানে লিখে রাখছি, দেখছো ত্বরণের ফর্মুলাটা। তারপরে এইটাকে ক্রস গুণ করলে কি হবে বি মাইনাস ইউ, এইটি এসে দ্বিগুণ হয়ে যাবে এটি, এই ইউটা ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে, বি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা আমাদের কি গতির প্রথম সমীকরণ। আশা করি আমি বুঝাইতে পারতেছি, ঠিক আছে। এবার আমরা আরেকটা প্রমাণ করি। এখন দেখো আমরা কি প্রমাণ করছিলাম এতক্ষণ, বি ইকুয়াল টু ইউ প্লাস এটি। ধরো বস্তুটা মানে যেটা হচ্ছে আমার বস্তুটা, এই যে বস্তুটা আমরা যে দিছিলাম না বস্তুটা, এই যে বস্তুটা ধরো এটার প্রথমে কি ছিল, শুরুতে স্থির ছিল, স্থির মানে কি আদিবেগ শূন্য, আদিবেগ শূন্য মানে কি ইউ বাদ, তাহলে আমার এখানে কি আসে বি ইকুয়াল টু কি আসে এটি আসে। এখন এ যে ত্বরণটা কি সবসময় আমার ফিক্সড, ত্বরণটা কি আমার ফিক্সড মানে কি ত্বরণটা ধ্রুবক, তাহলে ত্বরণ যদি আমার ধ্রুবক হয় তাহলে আমরা বি প্রপোর্শনাল টু মানে বি কি প্রপোর্শনাল টু টি লিখতে পারি। তাহলে বেগ কি আমাদের সময় সমানুপাতিক, সময় অর্থাৎ যদি আমাদের টাইম বাড়ে, টাইম কি আমাদের এই সমীকরণে যদি সময় আমি বাড়াই, এই দুটা যদি ধ্রুবক থাকে তাহলে সময় যদি বাড়ায় তাহলে বেগ বাড়বে, আবার বেগ হ্রাস করলে সময় কি কমবে, কমবে। এটাই কি এখানে বুঝাইতে দিতেছে বি প্রপোর্শনাল টু টি। আস্তে আস্তে যখন চ্যাপ্টার যাবা, এই চ্যাপ্টারের পর আরো চ্যাপ্টার পড়বা, তখন এই প্রপোর্শনাল বুঝে ফেলবা। প্রথম একটু ঝামেলা হবে, আমারও হয়েছিল। এবার আসো দ্বিতীয় সমীকরণটা প্রমাণ করি। একইভাবে ধরো এটা আমার বস্তু, ইউ আদিবেগ নিয়ে এস দূরত্ব অতিক্রম করছে, টাইম কত টি সময় অতিক্রম করছে, টি সময় তার বেগ কি কয় এটারে ত্বরণ হচ্ছে এ, এটা হচ্ছে কি আমার শেষ বেগ বি, শেষ বেগ কি ভি। তো এখন যদি আমি গড় বেগ নির্ণয় করতাম চাই, গড় বেগ কি হবে, এখন আমরা গড় নির্ণয়ের ফর্মুলা কি, ধরো 1 2 3 এই তিনটার গড় বের করবা। তুমি গড় কি করবা, তুমি 1 2 3 কি করো যোগ করো, এবং সবগুলো যোগ করে যতগুলো প্রত্যাশা ততগুলো দিয়ে ভাগ করে দাও, 3 দিয়ে ভাগ করে দাও, এটাই তো আমার গড় নির্ণয়ের জিনিস। তো এখানে আমি বেগের গড় নির্ণয় করবো, গড় বেগ নির্ণয় করবো, গড় বেগ কি এই ইউ আর বি, তাহলে আমার কি করতে হবে ইউ আর বি করতে হবে, যোগ করতে হবে, এবং ইউ আর বি কয়টা আছে দুইটা, 2 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে আমার গড় বেগ কি ইউ প্লাস বি বাই টু, ইউ প্লাস বি বাই টু। এখন দেখো আমরা আগের একটা ফর্মুলাতে শিখছি কি বি ইকুয়াল টু ইউ প্লাস এটি, সরি আমরা কি লিখছিলাম, এস ইজ ইকুয়াল টু কি লিখছিলাম বিটি লিখছিলাম না, এই যে এস ইজ ইকুয়াল টু বিটি লিখছিলাম না। এখান থেকে আমরা বি সমান সমান কি লিখতে পারি, এটা কি বি প্রাইম ধরো, বি বার ধরো, বি সমান সমান আমরা কি লিখতে পারি এস বাই টি। তাহলে এই বি আর এ বি কি সমান, সমান লাগো, তাহলে তুমি কি লিখতে পারবা ইউ প্লাস বি বাই টু ইকুয়াল কি এস বাই টি। এখান থেকে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে কি আসবে 2s ইকুয়াল কি ইউ প্লাস বি ইন্টু টি, এটা হচ্ছে ইউ প্লাস বি বাই টি। এটা যদি আমরা এখানে লিখি, এখান থেকে আমার কি আসতেছে এস ইজ ইকুয়াল টু কি আসতেছে, ইউ প্লাস বি ভাগ টু ইন্টু কি টি। এটা হচ্ছে আমাদের আরেকটা ফর্মুলা, এই ফর্মুলাটা। ঠিক আছে, ক্লিয়ার।
এগুলো এমনি বুঝে রাখো, এগুলো তোমার এক্সামে আসবে না, জানার জন্য, ফর্মুলাগুলো বোঝার জন্য। ঠিক আছে, ক্লিয়ার এটা? এবারে এসে আমরা আরেকটা ফর্মুলা দেখি। এখন আমরা কি বলছিলাম, ভি ইজ ইকুয়াল টু কি, ভি ইজ ইকুয়াল টু কি এস বাই টি। এখান থেকে আমরা লিখতে পারি এস ইজ ইকুয়াল টু কি বিটি, এস ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, আমরা বিটি লিখতে পারি। আবার আগের যে সমীকরণটা আমরা পাইছিলাম, এখানে আমরা কি জানছিলাম, এস ইজ ইকুয়াল টু কি ইউ প্লাস বি বা 2 ইন্টু কি টি, ইন্টু কি টি। এখানে যদি আমরা কি করি, কি করতে পারি, এইটা দেখো, আমরা আরেকটা ফর্মুলা কি জানি, ভি ইজ ইকুয়াল টু কি ইউ প্লাস এটি। তো এই ভি এর মধ্যে যদি আমরা ইউ প্লাস এটিটা বসাই দিই, তাহলে আমাদের কি আসে, এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস বি সমান সমান কি ইউ প্লাস এটি, এখানে কি হবে ইউ প্লাস এটি, তারপরে নিচে 2, এখানে কি টি, এটাকে ক্যালকুলেশন করলে কি আসে, এস ইজ ইকুয়াল টু 2u, এই ইউ আর ইউ যোগ করলে কি হয় 2u প্লাস এটি, নিচে হচ্ছে 2, তারপরে আমাদের ইন্টু কি টি, এটাকে যদি আমি এই পাশে লিখি আবার, তাহলে আমার কি আসে, এস ইজ ইকুয়াল টু কি আসে, এই 2u নিচে কি 2 প্লাস 80 ডিভাইডেড বাই 2 ইন্টু কি টি। একইভাবে এস ইজ ইকুয়াল টু কি, এই 2 2 চলে যায়, তাহলে আমার কি আছে ইউ প্লাস এই, এটাকে আমি লিখতে পারি হাফ, আর এই টি টি গুণে কি হবে টি স্কোয়ার, হাফ অফ এটি স্কোয়ার। দেখো আরেকটা ফর্মুলা চলে আসছে আমার, এই যে কত কোনটা, এস ইজ ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এটি স্কোয়ার। বুঝছো? না বোঝার কোনো কথা নেই, এগুলো বোঝার দরকার নেই, বুঝলে বুঝো না বুঝলে নেই। ঠিক আছে, যদি তুমি দেখতেছো তুমি এটা বুঝতে পারতেছো না, কোনোভাবেই বুঝতে পারতেছো না, তাহলে কি করবা, এটা স্কিপ করবা, এই প্রতিবেদন আসবে না তোমার এখানে, এই প্রতিবেদন কি করবে না, আসবে না। তারপর আমি পড়াই দিতেছি। তারপরে আমরা চতুর্থ সমীকরণ, লাস্ট সমীকরণ, আজকে আমাদের চ্যাপ্টার শেষ করে দেবো এখানে আমরা, পরে আমরা অন্য চ্যাপ্টারটা পড়বো, অন্য কিছু পড়বো। দেখো এখন আমরা 3-4টা ফর্মুলার সংমিশ্রণ করবো, 3-4টা ফর্মুলার কি করবো, সংমিশ্রণ করবো। দেখো আমরা একটা ফর্মুলা জানি কি, s ইজ ইকুয়াল টু কি u প্লাস v বাই 2 ইন্টু কি t। এখন দেখো আমরা আবার জানি কি a ইজ ইকুয়াল টু v মাইনাস u বাই t, v মাইনাস u বাই কি t। এখান থেকে যদি আমরা t টা বের করি, t ইজ ইকুয়াল টু কি আসবে, v মাইনাস u, এটা এখানে চলে যাবে a, এটা হবে আমার, এটা ক্রস গুণ করলে তোমরা দেখতে পারবে, যারা সরল সমীকরণ জিনিস পারো তারা বুঝতেই পারছো আমি এটা কিভাবে করছি। এখন এই t এর ভ্যালুটা যদি আমি এখানে ইনপুট করে দিই, তাহলে s ইজ ইকুয়াল টু কি আসে আমার, u প্লাস v বাই 2, এটি কত v মাইনাস u বাই a, রাইট। তারপরে প্লেনে দেখো এই u প্লাস v কে আমরা উল্টাই লিখি v প্লাস u, নিচে কত 2 ইন্টু কত v মাইনাস u বাই a। এখন এটাকে যদি আমরা গুণ করি তাহলে কি আসে, s ইজ ইকুয়াল টু কি আসে, এটা কি a প্লাস b ইন্টু কি a মাইনাস b এর ফর্মুলা করে আছে না, মানে কি a স্কয়ার মাইনাস কি b স্কয়ার, এটাই হচ্ছে আমাদের ফর্মুলা। তো এখানে b স্কয়ার মাইনাস u স্কয়ার বাই 2, এইটাকে যদি আমরা গুণ করি তাহলে কি আসে 2s ইকুয়াল টু কি b স্কয়ার মাইনাস কি u স্কয়ার। এখান থেকে আমরা লিখতে পারি, কি লিখতে পারি, b স্কয়ার মাইনাস u স্কয়ার ইকুয়াল কি 2s, এটাকে এই পাশে পাঠিয়ে দিয়েছি, এটাকে এই পাশে আনছি। এখান থেকে আমরা কি লিখতে পারি, b স্কয়ার ইকুয়াল টু কি u স্কয়ার প্লাস 2s। কোনো কিছু মিসিং আছে, এই এখানে a হবে, এখানে a হবে, তাহলে এখানে কি হবে 2as হবে, আমার 2as হবে। ঠিক আছে, এটাই ছিল আমার 4 নম্বর ফর্মুলা। বুঝতে পারছো এই সবগুলো ফর্মুলা কোনটা কি কাজ, এইটা যখন আমরা সিকিউ সলভ করবো তখন আমরা দেখতে পারবো এগুলোর কি কাজ। গতি পানি করে দিব এবার আজকে তোমাদের। দেখছো গতি চ্যাপ্টারটা অনেক সহজ লাগছে না, অনেক সহজ লাগছে গতি চ্যাপ্টারটা। চলো এবার আমরা কিছু ফর্মুলা দেখি, ক্লাসটা শেষ করে দিই। লাস্ট টপিক আমাদের আজকে চ্যাপ্টারের, ধরো একটা বস্তুকে তুমি কি করছো, উপরের দিকে নিক্ষিপ্ত করছো উপরের দিকে, এই যে ফালাইছো, এটাকে তুমি উপরের দিকে ফালাইছো, আমি এটাকে উপরের দিকে ফালাইলাম। তো এটা সর্বোচ্চ কতটুকু উপরে উঠবে, সর্বোচ্চ কতটুকু উপরে উঠবে সেটা তুমি কিভাবে বের করবা। মনে রাখবা সর্বোচ্চ উচ্চতাকে এইচ দ্বারা প্রকাশ করা হয়, বড় হাতের এইচ দ্বারা প্রকাশ করা হয়। ফর্মুলা কি, ইউ স্কোয়ার বাই কি 2g, রাইট, ইউ স্কোয়ার বাই 2g। একইভাবে আমি যেটিকে নিক্ষেপ করলাম, এটা শূন্যে মানে বাতাসে কতক্ষণ ভাসবে, বিচরণকাল সেটা যদি আমি বের করি, যে এই যে এখানে এই যে শুরু করলাম,
এটা কতটুকু আমার হাতে ছিল না, মানে কি কতটুকু এটা এই যে উপরে থেকে আবার নিচে নামছে, যেখান থেকে শুরু করে কতটুকু সময় সে উপরে ছিল, মানে বিচরণ করছে, শূন্য ছিল। বিচরণকালটা যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের ফর্মুলা কি, টি, বড় হাতে টি দিয়ে বিচরণকালকে প্রকাশ করা হয়। ফর্মুলা কি, 2u/g। এখানে জি কি, জি হচ্ছে মহাকর্ষ বল, মহাকর্ষ নাকি অভিকর্ষ, অভিকর্ষণ, ঠিক আছে, অভিকর্ষণ। এটার মান কি 9.8। অভিকর্ষণ ত্বরণ, অভিকর্ষণীয়তার নাম কি, হ্যাঁ অভিকর্ষণীয়তা, ms/2। এটার মান কি 9.8 ms/2, একদম মুখস্থ মান এটা, 9.8 ms/2 মাথায় রাখবা। আর ইউটা তো আদিবেগ, বুঝতে পারতেছো, যে বেগে আমি বস্তুটাকে নিক্ষেপ করছি, যে বেগে আমি বস্তুটাকে কি করছি, নিক্ষেপ করছি, সেই আদিবেগটা, ঠিক আছে, বুঝতে পারছো? লিখে ফেলো ফর্মুলা লিখে ফেলো, কাজে লাগবে, ঠিক আছে। তো এই ছিল আমাদের ক্লাস, আশা করি ক্লাসটা ভালো লাগছে। আরেকটা মাথায় রাখবা, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে, পড়ন্ত বস্তু কি, এই যে বস্তুটাকে আমি ছেড়ে দিছি, এই ছেড়ে দেওয়া বস্তুর ক্ষেত্রে আদিবেগ কি জিরো, আদিবেগ ইউজিকল কি জিরো। আবার নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কি শেষ বেগ জিরো, কি জিরো, সরি নিক্ষিপ্ত বস্তুর শেষ বেগ জিরো না। নিক্ষিপ্ত বস্তু কি, নিক্ষিপ্ত বস্তু যে সর্বোচ্চ উচ্চতায়, এই যে নিক্ষিপ্ত বস্তুটা সর্বোচ্চ এতটুকু হচ্ছে, সেখানে কি সে থেমে গেছে, থাইমা তারপর আবার নিচে নামছে, ঠিক আছে, থাইমা তারপর আবার কি নিচে নামছে, তাহলে সর্বোচ্চ উচ্চতায় তার শেষ বেগ কি জিরো, বুঝছো? এটা ছিল আজকে আমাদের গতির প্রথম ক্লাস। গতির দ্বিতীয় ক্লাসে তোমাদের সাথে স্বাগত হবে ইনশাল্লাহ, ঠিক আছে। অন্য কোনো গতির ভিডিওতে আমরা আবার দেখা করবো, পরবর্তী ক্লাসে আমরা সিকিউ সলভ করব, ঠিক আছে। 56 মিনিট ক্লাস হয়ে গেছে, প্রায় 1 ঘন্টা আমরা ক্লাস করছি। আশা করি ক্লাসটা ভালো লাগছে, ভালো লাগলে আমাদের সাথে দেখো, গতির ফুল প্লেসটা করো।